আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের উপর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু দশম অধ্যায়ের হিসাব বিজ্ঞানের যে নীতিমালাগুলো আছে। এখন আমরা বিগত ভিডিওতে নীতিমালার 1 এবং 2 নং বিষয়টি আলোচনা করেছি। আজকে 3 এবং 4 নম্বর নীতিমালা নিয়ে আমরা এখানে আলোচনা করব। 3 নম্বর, এখানে হিসাবকাল ধারণা। চলমান নীতি অনুযায়ী হিসাবকালের নির্দিষ্ট আয়ুষ্কাল নেই, কিন্তু নির্দিষ্ট সময়কাল ধরে আর্থিক বিবরণী তৈরি করা হয়, যা সাধারণত 1 বছর। বইতে অবশ্য এর থেকে আরো বেশি কথা বলা আছে। আমার মূল বক্তব্যটি বোঝানোর জন্য এই 2টি লাইনই কিন্তু যথেষ্ট। এখন আমরা কিন্তু বলেছিলাম যে চলমান যে নীতি, এই নীতি অনুযায়ী বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানিগুলো কিন্তু অনন্তকাল তারা চলবে। এখন এই অনন্তকালটা বলতে কতটুকু, আমি কিন্তু সেটা কিন্তু আগে থেকে অনুমান করতে পারবো না। মানুষের জীবনটা তো অনিশ্চিত, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানের জীবনটাও এরকম অনিশ্চিত হতে পারে, তবে ধরে নেওয়া হয় যে এটা চলমান থাকবে অনন্তকাল। এখন এই অনন্তকাল যে সময়টা, সেটা শেষ হওয়ার পরে আমি প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় সম্পত্তির পরিমাণটা হিসাব করে বের করবো, এটা কিন্তু আসলে কিন্তু সম্ভব হয় না। প্রতিনিয়ত জানার প্রয়োজন আছে প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কত, প্রতিষ্ঠানের দায়ের পরিমাণটা কত, প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ কত, ব্যয়ের পরিমাণ কত এবং মালিকানা সত্ত্বের পরিমাণটা কত। তাই একটা নির্দিষ্ট হিসাবকাল ধরা হয়। সাধারণত এই হিসাবকালের পরিমাণটা হলো 1 বছর। এই 1 বছর শেষে প্রতিষ্ঠান বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এবং এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার মাধ্যমে সে সহজেই এই তথ্যগুলো কিন্তু জানতে পারে, যেটা পরবর্তী পর্যায়ে তার ব্যবসায়ের পরিকল্পনা তৈরি করতে গেলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা করা হয় হিসাবকালের যে ধারণা, এই নীতি অনুযায়ী। 4th নম্বর যে নীতিটা আছে, বকেয়া ধারণা। এখানে লেনদেন সবসময় যে সংগৃহীত হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু লেনদেন নগদও যেমন হতে পারে, আবার অনগদে কিন্তু এখানে হতে পারে। আমরা একটা ধারণা বা উদাহরণ এখানে পেশ করি। যেমন একটা ব্যক্তি তার কাছে যত পণ্য আছে, তিনি সম্পূর্ণ পণ্য 1 লক্ষ টাকায় নগদে বিক্রি করলেন। আবার তার পাশের ব্যবসায়ী, তিনিও 1 লক্ষ টাকায় সেই পণ্য বিক্রি করছেন, কিন্তু প্রথমজন নগদে এবং দ্বিতীয়জন কিন্তু এখানে বাকিতে সম্পূর্ণ টাকা। দুইটা ব্যক্তিরই কিন্তু মুনাফাজাত আয়ের পরিমাণটা কিন্তু সমান। যে নগদে বিক্রি করলো তারও কিন্তু মুনাফাজাত আয় কিন্তু 1 লক্ষ টাকা, যে সম্পূর্ণ বাকিতে বিক্রি করলো তারও কিন্তু মুনাফাজাত আয় কিন্তু সেই 1 লক্ষ টাকাই। কিন্তু প্রথম জনেরটা কিন্তু নগদে আর দ্বিতীয় জনেরটা কিন্তু ধারে। একটা লেনদেন সবসময় যে নগদে হবে তা কিন্তু না, এটার সাথে বকেয়া লেনদেন থাকতে পারে। এখন বকেয়া লেনদেন থাকলে কি করব, আমরা সেই বকেয়াটি যোগ করব। আবার এটার সাথে অগ্রিমও থাকতে পারে। তাহলে অগ্রিম থাকলে কি করতে হবে, সেই লেনদেন থেকে আমাকে অগ্রিম তথ্যটা আমাদেরকে বিয়োগ দিয়ে দেখাতে হবে। এটাই হলো বকেয়া ধারণা। এই বকেয়া ধারণার মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক আয় ব্যয়টা কিন্তু সহজে নির্ণয় করা যায় এবং এটা সঠিক মুনাফা নির্ণয় করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নম্বর এবং 4 নম্বর যে নীতিটি, সেটা বুঝতে পেরেছো। আমি আগামীতেও অন্যান্য নীতিগুলো নিয়ে ধারাবাহিক এখানে ভিডিও তৈরি করব। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো